হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আমরা তৃতীয় ব্যাখ্যানটি সমাপ্ত করেছি। আজ আমরা চতুর্থ ব্যাখ্যান শুরু করব। এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন, আমাদের এই বিষয়টি একটি নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী চলছে। এখানে যদি কেউ কোনো একটা টপিককে মিস করেন, পরবর্তী টপিকটা তার ক্ষেত্রে বোঝা কিন্তু অত্যন্ত কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়াবে। তাই এখানে একটি আমাদের চলমান কার্যক্রমে যেমন একটি ধারাবাহিকতা রয়েছে, ঠিক তেমনভাবে আপনি এই বিষয়টাকে যখন দেখবেন সেই ধারাবাহিকতা অনুসরণ করে আপনাকে দেখতে হবে। কারণ একটা টপিকের সাথে আরেকটা টপিক ওতপ্রোতভাবে খুব গভীরভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে যদি আপনি পরেরটাতে জাম্পিং করেন, এই জাম্পিং প্রসেসে যদি আপনি এইটাকে এই হোমিও বুকস রিডিং রুম দেখতে থাকেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। এই বিষয়টি যাতে না হয়, আপনারা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার সাথেই আপনারা থাকবেন। তাহলে চলুন আজকে আমাদের মূল পাঠ শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের চতুর্থ ব্যাখ্যান শুরু হতে যাচ্ছে। চতুর্থ ব্যাখ্যানের তৃতীয় সূত্রটি হচ্ছে ফিক্সড প্রিন্সিপাল, ল অ্যান্ড গভর্নমেন্ট ফ্রম সেন্টার। তৃতীয় সূত্র, নির্দিষ্ট নীতি, কেন্দ্রস্থল হইতে বিধান ও শাসন। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় সূত্রের পরিশিষ্টাংশে লিখিত নির্দিষ্ট নীতি, যার দ্বারা প্রত্যেক চিকিৎসক পরিচালিত হইতে বাধ্য। অতীতকালে হোমিওপ্যাথির প্রচারিত নীতির বাইরে চিকিৎসা ব্যাপারে অভিজ্ঞতার সম্পর্ক কখনো ছিল না। অধুনা হোমিওপ্যাথি অর্থাৎ আজ পর্যন্ত হোমিওপ্যাথির বাহিরে চিকিৎসা কার্য কেবল অভিজ্ঞতার উপরই স্থাপিত। কিন্তু নীতি গ্রহণের মনকে সম্যক প্রসারিত করতে হইলে অভিজ্ঞতার যথার্থ ও উপযুক্ত মূল্য উপলব্ধ হওয়া প্রয়োজন। মানুষের মনে যদি নিয়ম ও নীতি, শাসন ও শৃঙ্খলার প্রকৃত ধারণা হয়, তবে তাহার চিরদিন কেবল প্রতিষ্ঠান উদ্ভাবন করিয়া বেড়াইতে হয় না, তাহার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তখন সত্য এবং ভ্রান্তির পার্থক্য স্পষ্ট দেখিবার ও বুঝিবার মতো যথেষ্ট বুদ্ধিও তাহার হইয়া থাকে। অর্থাৎ যখন একজন মানুষের ভিতরে একটি বিষয় সম্পর্কে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, নীতিভিত্তিক একটি গঠন তার মধ্যে অঙ্কিত হয়ে যায়, তার মধ্যে কাজ করে, তখন কিন্তু সে আর কোনো কিছুতে দুদুল্যমান হয়ে থাকে না। তার কাছে কোনটা সঠিক কোনটা ভুল পুরো জিনিসটি কিন্তু একবারে স্বচ্ছ হয়ে যায়। বিজ্ঞানেও অভিজ্ঞতার স্থান আছে, কিন্তু তাহা কেবল সমর্থন প্রাপ্তির জন্য। নীতি ও নিয়মের পরিচালনায় যে সকল তথ্য আবিষ্কৃত হয়, অভিজ্ঞতার দ্বারা তাহা সমর্থিত হয় মাত্র। অভিজ্ঞতার দ্বারা কোনো আবিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু মানুষ যখন নীতিমন্ত্রে সম্পূর্ণরূপে দীক্ষিত হয়, অর্থাৎ বস্তুসমূহ নীতির অনুকূল বলিয়াই প্রতীয়মান হইয়া থাকে। যে ব্যক্তির কোনো নীতি নাই, সত্যানুরাগ নাই, নিয়ম নাই, কোনো কিছুর জন্য যে ব্যক্তি নিয়মের বশীভূত নহে, কেবল সেই ব্যক্তি মনে করিতে পারে যে অভিজ্ঞতার বলে আবিষ্কার কার্য সম্ভব। অভিজ্ঞতার সহায়ে সে একটা কিছু সৃজন করিতে প্রয়াসী হয় এবং বোধগম্য সর্বদিকে তাহার সৃজন প্রচেষ্টা ধাবিত হইতে থাকে। সেই জন্য বর্তমান যুগে আমরা দেখিতে পাই, অভিজ্ঞতায় সম্পূর্ণ নির্ভরশীল হাজারো চিকিৎসকের সম্মেলন মেলায় একজন দণ্ডায়মন হইয়া তাহার অভিজ্ঞতা ব্যক্ত করিতে থাকেন, আবার আর একজন দাঁড়াইয়া তাহার নিজের অভিজ্ঞতা ঘোষণা করিতে থাকেন, এবং এইরূপে সেই সম্মেলনে উপস্থিত বক্তাগণ ক্রমাগত তর্ক বিতর্ক চালাইতে থাকেন, কিন্তু সেখানে কোনো দুইজন মতৈক্য থাকিতে দেখা যায় না। কারণ আমরা এই বিষয়টি আমরা জানি, একই বিষয়ে এক একজনের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়। কারণ নিজস্ব একটা ফিলোসফি, অভিজ্ঞতার সময় সবসময় কাজ করে ব্যক্তির নিজস্ব ফিলোসফি, নিজস্ব পার্সপেক্টিভ সবসময় কাজ করে। এই পার্সপেক্টিভের বলে একই বিষয়ে এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা হয়। তাই কোনো নির্দিষ্ট নীতির উপরে প্রতিষ্ঠিত না থেকে একটি বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা বা গবেষণা করলে সেখানে শুধু যদি অভিজ্ঞতা নিয়ে কাজ করা হয়, তাহলে সেই বিষয়টির ক্ষেত্রে কিন্তু আমরা চূড়ান্ত লক্ষ্যে কখনোই পৌঁছাতে সম্ভব নয়। কারণ একই বিষয় আমি যে অ্যাঙ্গেলে বা যে দৃষ্টিকোণ থেকে, যে ফিলোসফি থেকে সেই জিনিসটি উপলব্ধি করব, রিয়েলাইজেশন করব, আবার অন্য পরিবেশ থেকে আসা অন্য একটি মানুষ সেই বিষয়টিকে কিন্তু অন্যভাবে, অন্য অ্যাঙ্গেলে তার নিজস্ব ফিলোসফিতে সেই বিষয়টি নিজের মধ্যে ধারণ করবেন। এখানে দেখা যাবে যে একই বিষয়ের মধ্যে নির্দিষ্ট নীতি না থাকার কারণে কেবল অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তত্ত্ব প্রদানের মাধ্যমে এখানে তর্ক বিতর্ক এবং বিভিন্ন কন্ট্রাডিক্ট সৃষ্টি হবে। কখনোই এই বিষয়ে চূড়ান্ত গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। বাকযুদ্ধ শেষ হইলে তাহারা ওই সকল
বিধি অভিমত তুলনা করিতে বসেন এবং সত্যের সীমা হইতে বহু দূরে থাকিলেও কোনরূপ একটা মীমাংসায় উপনীত হন এবং তাহাকেই বিজ্ঞান নামে অভিহিত করেন। পরবৎসর তাহারা পুনরায় মিলিত হন এবং পূর্ববৎসর অধিবেশনে মতাধিক্য হেতু যাহা গ্রহণ করিছিলেন বর্তমান অধিবেশনে মতাধিক্য হেতু তাহা পরিবর্জন করেন। ইহাই অভিজ্ঞতা পুষ্ট চিকিৎসা প্রণালী। তাহা কিছুই সমর্থন করেন না, পরন্তু অভিজ্ঞতার দ্বারাই ক্রমাগত অভিনব সৃষ্টি ও প্রতিজ্ঞানসমূহ গঠন করিতে থাকেন। ইহা ভ্রান্ত পথ। অর্থাৎ দেখা যায় যে এই বছর একটি নির্দিষ্ট বিষয়ের উপরে এক একজনের মত অভিজ্ঞতা পেশ করলেন অধিবেশনে, সম্মেলনে। দেখা যাচ্ছে যে এই বছর একটি মতের উপর জনসমর্থন বেশি হওয়ার কারণে সেই বিষয়টিকে বিজ্ঞানভিত্তিক একটি বিষয় বলে গ্রহণ করে নেওয়া হলো। আবার দেখা যাচ্ছে পরবর্তী বছর এই বিষয়ের উপরই আবার গবেষণা, বিভিন্ন ধরনের গবেষণা এবং পর্যালোচনা করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আরেকজন নতুন অভিজ্ঞতা, তার নিজস্ব অভিজ্ঞতা ব্যক্ত করলেন, বর্ণনা করলেন। দেখা যাচ্ছে এইবার ওই পূর্বে যে অভিজ্ঞতার বিষয়টিকে সমর্থন করা হয়েছিল, সঠিক বলে মান্য করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, এই অধিবেশনে সেই বিষয়টিকে বাতিল করে দেওয়া হয়েছে ওই বিষয়টির উপরেই নতুন একজনের নতুন অভিজ্ঞতার ফলটিতে বেশি লোকের সমর্থন থাকায়। অর্থাৎ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে অভিজ্ঞতাগুলো প্রতিনিয়তই ভিত্তিহীনভাবে রূপান্তরিত হচ্ছে, কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ যেটা সত্য বলে প্রমাণ করা হচ্ছে, পরবর্তীতে সেটাকেই মিথ্যা বলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর অভিজ্ঞতার বিষয়টা ঠিক এরকমই, অভিজ্ঞতাতে এরকমই হওয়ার কথা ছিল। কারণ যেখানে কোনো নীতি নেই, কোনো নির্দিষ্ট একটা বেসমেন্ট নেই, যেখানে মতের উপর গড়ে ওঠা একটা বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন আলোচনা, সমালোচনা, গবেষণা হয়ে থাকে, সেটা কখনো চূড়ান্ত গন্তব্যস্থলে থাকতে পারে না এবং একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট অবস্থায় থাকতে পারে না। সেটা পরিবর্তন হবে, সেটা বাতিল হবে। আজ গ্রহণযোগ্য, কালকে বর্জন করা হচ্ছে। অবশ্যই সত্যের ভিত্তির উপর চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করিতে হইবে। নিঃসংশয় হইবার জন্যই পর্যবেক্ষণ কার্য প্রয়োজন। কোনো বিষয়ে যাতে হেজিটেশন না থাকে, দ্বিধা না থাকে, সেই জন্যই পর্যবেক্ষণ প্রয়োজন। যথার্থ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং নীতি ও নিয়ম পরিশূন্য ব্যক্তির অভিজ্ঞতা উভয়ের মধ্যে প্রভেদ আছে। পুরাতন চিকিৎসা প্রণালী বা এলোপ্যাথিক চিকিৎসা প্রণালী কোনো প্রকার নীতি ও নিয়ম স্বীকার করেন না। তাহাদের প্রথাকে অভিজ্ঞতা সিদ্ধ চিকিৎসা বলিয়া থাকে। সেই জন্য বালকদিগের হস্তে নানা বর্ণের কাঁচখণ্ডপূর্ণ খেলনার ন্যায় তাদের অস্থায়ী মতবাদগুলো প্রতি বৎসর পরিবর্তিত হয়ে থাকে এবং কোনো মতই দ্বিতীয়বার সমভাবী হয় না। অর্থাৎ এই বছর যে মতটি তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে, তাদের কমিউনিটিতে প্রতিষ্ঠিত করে, পরবর্তী আবার অন্য কোনো বছরে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠতা এবং মত আবার নতুন ওই বিষয়ের উপরই আরেকজনের নতুন মত নতুনভাবে দেওয়ার ফলে এই মতটিকে তারা উড়িয়ে দেন, ভাসিয়ে দেন, মিথ্যা বলে তারাই প্রমাণিত করেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট আজ যেটা সত্য বলে সমাজের মধ্যে প্রচার করা হচ্ছে, কাল সেটা তাদের কাছ থেকেই মিথ্যা প্রমাণিত হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এই প্রত্যেকটি বিষয়েরই কোনো বেসমেন্ট নেই, কোনো মৌলিক কোনো ভিত্তি নেই। আজ যেটা সত্য, কাল তারাই সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অদ্যাবধি আজ পর্যন্তও ঘটেনি। শুরুতে যে বেসমেন্টের উপর দাঁড়িয়েছিল, শুরুতে যে নীতির উপর দাঁড়িয়েছিল, আজও সে স্বমহিমায় স্বগৌরবে সেই নীতির উপরই প্রতিষ্ঠিত। এটিই হচ্ছে হোমিওপ্যাথির একটি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মাহাত্ম্য। আভ্যন্তরীণ শাসন শৃঙ্খলা সম্বন্ধে কিছু জ্ঞান থাকা প্রয়োজন। একথা বারংবার বলিলেও অত্যুক্তি হয় না। বিশ্বের শাসন শৃঙ্খলা লক্ষ্য করিলে দেখিতে পাই, সর্বত্রই কেবল কেন্দ্র হইতে বিধি ও শাসন প্রবর্তিত হইতেছে এবং উহারই প্রাধান্য বিরাজিত। মানুষের অভ্যন্তরেও দেখিতে পাই ঈশ্বর প্রদত্ত এক শ্রেষ্ঠতম শাসন কেন্দ্র মহামস্তিষ্কের বা সেরিব্রাম ধূসর বর্ণের সর্বোচ্চ অংশে অধিষ্ঠিত। মানুষের মধ্যে যাবতীয় বিষয়, যাবতীয় ঘটনা প্রথমে কেন্দ্র হইতে নিয়ন্ত্রিত হয়, কেন্দ্রস্থল হইতে পরিধিতে প্রেরিত হয়। মানুষের বহির্দেশে যদি কোনো আঘাত লাগে, যথা যদি তাহার একটি আঙ্গুল কাটিয়ে যায়, অবিলম্বে তাহার প্রতিকার করিতে হইবে। যে শৃঙ্খলা শরীর কেন্দ্র হইতে পরিধিতে প্রসারিত, তদ্বারাই শরীরের যাবতীয় বাহ্যিক অভিঘাতের প্রতিকার হইবে। বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় প্রকার প্রতিঘাতের প্রতিকার করিবার সাধন প্রণালী এক।
বাহ্যিক অভিঘাতের ফলে ক্ষতাদি ঘটে। আভ্যন্তরীণ বিশৃঙ্খলার ফলে প্রচণ্ড ব্যাধি সৃষ্টি হয়। শরীরের প্রকৃত ব্যাধিসমূহ কেন্দ্র হইতে পরিধিতে প্রসারিত হয়। প্রত্যেকটা বিষয় যে আমাদের শরীর ভাইটাল ফোর্স দ্বারা যে নিয়ন্ত্রিত হচ্ছে, এটা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি। আমরা যদি কোনো কাজ করতে যাই, প্রথমে সেটা কি করি? সেটা কিন্তু শুরুতে আমাদের চিন্তা শক্তিতে আসে। আমাদের চিন্তা শক্তি যখন কোনো একটা বিষয় দিয়ে প্রভাবিত হয়, সেই চিন্তা শক্তিটাই কিন্তু আস্তে আস্তে আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা সেই বিষয়টাকে কি করি? কার্যকরী করি। কোনো একটা বিষয় আমি প্রথমে চিন্তা করছি, সেটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। প্রথমে আমাদের মনে উদিত হচ্ছে একটা বিষয় চিন্তা, যদি ওর আপার লেভেল থেকে আরও গভীর থেকে বিষয়টা সৃষ্টি হয়, কিন্তু আমি স্বাভাবিকভাবে বোঝানোর জন্য মনকেই এই ক্ষেত্রে বেছে নিলাম। অনেক সময় আমরা অনেক বিষয় চিন্তা করি, কিন্তু চিন্তা করার সাথে সাথে কি সেই বিষয়টি ঘটে? কিন্তু ওই বিষয়ের সূচনা, ওই বিষয়ের পুরো পরিকল্পনা কিন্তু ঘটে যায় ওই মনের ভিতরে। আমি কিভাবে সেই কাজটিকে পরিচালনা করব, সে কিভাবে সেই কাজটি করব, পুরো প্রক্রিয়াটি কিন্তু আমার মনের ভিতরে আমি সাজিয়ে ফেলি। সেই অনুযায়ী পরবর্তীতে আমি আমার সেই অতীন্দ্রিয় শক্তির বলে ডিরেকশন দিয়ে আমি আমার অঙ্গ অবয়ব দিয়ে সেই কার্যটিকে আমি পরিচালনা করে থাকি। কিন্তু ঘটনাটিকে, মূল ঘটনার সূত্রপাত, মূল বিষয়টি কিন্তু আমার সেই অতীন্দ্রিয় সত্তার মধ্যে সংগঠিত হয়ে যায়। সেটি আস্তে 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 আমার বাহ্যিক। তখন দেখা যায় যে আমার ভাইটালিটি আমার মনকে ইশারা করছে, আমার মন আবার শরীরকে বলছে, হাতকে বলছে এইভাবে কাজ করো, তখন আমার হাত সেই কাজে নিযুক্ত হয়ে যায়। মন যদি আমার সায় না দেয়, হাত কিন্তু সেই কাজে নিযুক্ত হবে না। আমি হাত নাড়াচ্ছি, মন সায় দিয়েছে। মন সায় দেওয়ার ফলে, আমার ভাইটালিটি সায় দেওয়ার ফলে কি হয়েছে? নার্ভগুলো প্রস্তুত হয়েছে, নার্ভগুলো সেই অনুযায়ী আমার হাতটাকে কাজ করাচ্ছে সেভাবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি কিন্তু আগে ঘটে মানুষের শক্তি স্তরে, অদৃশ্য অতীন্দ্রিয় ক্ষেত্রে। পরবর্তীতে সেটা দৃশ্যমান হয়, দৃষ্টিগোচর হয়। এই বিষয়টিতে কিন্তু আমাদের জানা রাখা প্রয়োজন। শরীরের প্রকৃত ব্যাধিসমূহ কেন্দ্র হইতে পরিধিতে প্রবাহিত। সংক্রামক উপবিষগুলি বা মায়াজম প্রকৃত ব্যাধি পদবাচ্য, অর্থাৎ মায়াজমের মাধ্যমে রোগের প্রকৃত সূত্রপাত ঘটে। মানুষের শরীরে বিভিন্ন মায়াজমের প্রভাবে রোগের সৃষ্টি হয়ে থাকে। মানবের শাসনাধিষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রম অনুসারে ত্রিকর্তৃত্ব বর্তমান রহিয়াছে। যেমন যে স্থান হইতে অনুশাসন প্রেরিত হয়, যথা মহামস্তিষ্ক বা সেরিব্রাম, এবং মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড, অথবা সমষ্টিভূত বা সাধারণভাবে বলিতে হইলে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুসমূহ। আরও গভীর অন্তঃস্থল ধরিয়া বিচার করিলে আমরা অভ্যন্তরস্থ মানুষটিকে বাসনা ও বুদ্ধির সমবায়ে সংগঠিত দেখিতে পাই। অতঃপর জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স, অর্থাৎ জীবাত্মার প্রতিনিধি, যাহা পঞ্চভৌতিক পদার্থ নহে, যেটি ধরাছোঁয়ার বাইরে, এই জাগতিক প্রেক্ষাপটে ধরাছোঁয়ার বাইরে, সর্বশেষ পঞ্চভৌতিক দেহ। অতএব গভীরতম অন্তঃস্থলে ইহা বা ঐচ্ছিক সত্তা হইতে সূচনা করিয়া লিঙ্গ শরীর এর বা অমিশ্র মৌলিক সত্তার মধ্যে দিয়া বাহ্যতম ক্ষেত্রে মানুষের প্রকৃত ও পার্থিব সত্তা বিদ্যমান। মানবের প্রত্যেক কুষাণুর মধ্যে এই ধারণা প্রবর্তিত রহিয়াছে। এই ধারণা অবলম্বনেই যাবতীয় অনুশাসন পরিচালিত হয়। অর্থাৎ এটি যদি আমরা মানব দেহ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও বোঝার জন্য আমরা এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি, তাহলেই কিন্তু তার মূল বিষয়ের ফিলোসফি, দর্শনটা কিন্তু আমরা বুঝে যাই। যেমন একটি পদার্থকে যদি আপনি ডিভাইডেশন করেন, তখন কি পাবেন? অণু পাবেন। দেখুন, পদার্থটি কিন্তু আপনি দেখছেন, যখন সে একটা পিণ্ড আকারে আছে তাকে কিন্তু দেখা যাচ্ছে, সে কিন্তু ভিজিবল আছে, সে কিন্তু মূর্ত এই মুহূর্তে। কিন্তু যখন আপনি সেই বিষয়টাকে, সেই পদার্থটাকে খণ্ড খণ্ড করতে থাকবেন, সে কি হবে? ছোট হয়ে যাবে। আস্তে আস্তে কি হচ্ছে? সে তার মূর্ততা কিন্তু হারাচ্ছে। তাকে যদি আরও খণ্ড খণ্ড করতে থাকেন, একটা সময় অণু পাবেন, যেটা খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে আপনি সীমাবদ্ধ হয়ে গেলেন, তাকে আর দেখতে পাচ্ছেন না। সে তখনও কিন্তু তার অস্তিত্ব রয়েছে। ওই অণুগুলোকে যদি আপনি আবার ডিভাইডেশন করেন, ভাগ করেন, তখন পরমাণু পাচ্ছেন। পরমাণুকে ডিভাইডেশন করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাচ্ছেন। কিন্তু আধুনিক বিজ্ঞান একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকায়
তার যে আরও আপার লেভেল আছে, তার যে আরও আপার ফ্যাক্টর আছে, সেই বিষয়গুলো কিন্তু সে এখনও শনাক্ত করতে পারেনি। যেহেতু পারেনি, সেই ক্ষেত্রে একজন একটা বিষয়ে অক্ষম হয়ে সেই বিষয়ে কিন্তু তার সীমাবদ্ধতাকে কিন্তু তার সেই বিষয়ে উক্ত বিষয়ে কিন্তু আরোপিত করাটা ঠিক নয়। যেহেতু বিজ্ঞান সীমাবদ্ধ, সেহেতু কি হচ্ছে এই বিষয়গুলো, এখানে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আস্তে আস্তে একটা দৃশ্যমান বস্তু কীভাবে অদৃশ্য হয়। সেই ইলেকট্রন প্রোটনের প্রভাব কি এই বড় পিণ্ডের মধ্যে নেই? শুরুতে কি সেই ইলেকট্রন প্রোটনে যদি একটু গড়বড় হয়ে যায়, তখন কি আপনি এই মূল পিণ্ডের মধ্যে যেভাবে আপনি দেখেছিলেন সেইভাবে পাবেন? অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। যেটা হয় আমাদের পিরিয়ডিক টেবিলে, কেমিস্ট্রিতে আমাদের পিরিয়ডিক টেবিলে যে পর্যায় সারণীটা দেখি, সেখানে বিভিন্ন মৌল আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের মৌল দেখতে পাই। সেগুলোকে যদি আপনি অ্যানালাইজ করেন, ইলেকট্রন প্রোটন পাচ্ছেন। এই ইলেকট্রন প্রোটন দিয়েই তারা তৈরি। তারপরেও কেন এক একটার চরিত্র বৈশিষ্ট্য আলাদা আলাদা এবং দেখতে আলাদা আলাদা কেন? তার মানে তার আপার লেভেলে, তার শক্তি স্তরেও একটু পরিবর্তনের জন্য সে প্রভাবিত হচ্ছে। সেখানে যদি পরিবর্তন না হতো তাহলে কিন্তু সব পদার্থ একই রকম হতো। সেই সূক্ষ্ম নেনু ডিফারেন্সে যদি সেখানে না হতো, তাহলে তো আমরা সব পদার্থকে একই অ্যাঙ্গেলে দেখতাম, একইভাবে পেতাম। তার মানে তার সূক্ষ্মতা বলেও যে একটা বিষয় আছে, সেখানেও পরিবর্তন ঘটে, এবং সেই পরিবর্তনের প্রভাব যে তার স্থূল অঙ্গে পড়ে, স্থূল অংশে পড়ে, এটা কিন্তু আমাদের মানতেই হচ্ছে। এই ধারণা অবলম্বনেই যাবতীয় অনুশাসন পরিচালিত হয়। মানুষের অন্তস্তম, মধ্যবর্তী এবং বাহ্যতম সত্তাত্রয় তাহার শরীরের প্রত্যেক কোষাণুতে প্রতিভাত। মানবদেহে এমন একটিও কোষ নাই যাহা তার নিজস্ব বাসনা ও বুদ্ধি, নিজস্ব আত্মিক সত্তা অর্থাৎ লিঙ্গ শরীর বা মৌলিক সত্তা বা সিম্পল সাবস্টেন্স এবং নিজস্ব পঞ্চভৌতিক সত্তা বিমুক্ত। এই ধারণা অনুসারে ব্যাধিকে অবশ্যই চলিতে হইবে, কারণ অন্তর্মুখী গতি নাই, বহির্দেশাগত কোনো পদার্থেরই কেন্দ্রমুখী গতি নাই, তৎসম্বন্ধে মানুষ সুরক্ষিত। সমস্ত রোগই অভ্যন্তর হইতে বহির্ভাগে সঞ্চারিত হয়। সুতরাং ঔষধকেও এইরূপ অবস্থায় পরিগণিত করিয়া লইতে হয়, যাহাতে উহা অনুরূপ শ্রুতাভিমুখে সেই একই অ্যাঙ্গেলে প্রভাবিত হইতে পারে। অন্যথায় উহা রোগ উৎপাদনে ও আরোগ্য সাধনে সমর্থিত হইবে না। অর্থাৎ আপনার সমস্যা যেখানে, সমাধানটাও তো সেখানেই করতে হবে। মনে করেন ঢাকা শহরেরই একটা নির্দিষ্ট স্থানে আপনি থাকেন, ওইখানে সমস্যা হয়েছে। সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্টকে কোন জায়গায় ফোর্স দিতে হবে? ওই জায়গায় তো। সে যদি ফোর্স অন্য জায়গায় পাঠায় সমস্যা সমাধানের জন্য, সেখানে গিয়ে সমস্যা সমাধান হবে? বরং সেই ফোর্স সেই নতুন জায়গায় যেখানে সমস্যা হয়নি সেখানে পাঠালে কি হবে? আরও নতুন ধরনের ঝামেলা, একটা ক্যাচাল শুরু হবে, সেখানে একটা প্যাচ শুরু হবে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করবে। প্রশাসন এই ফোর্সকে দেখে তাদের মধ্যে একটা আতঙ্ক শুরু হবে। এক্ষেত্রে কি হলো, এক জায়গায় সমস্যা হয়ে আছে, সেখানে ফোর্স না পাঠানোর ফলে, সেখানে না দেওয়ার ফলে সেখানে ঝামেলা সৃষ্টি হয়ে আছে, সেটা চলতেই থাকবে ক্রমবর্ধমানভাবে। এবং আপনি নতুন জায়গায় ফোর্স পাঠানোর কারণে যেখানে শান্তি শৃঙ্খলা বিরাজ করতেছিল, সেখানে এই ফোর্সগুলো দেখে জনসাধারণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ নতুন জায়গায় আপনি আরও নতুন একটা সমস্যার সৃষ্টি করলেন। অনুরূপভাবে রোগের সৃষ্টি হচ্ছে ভাইটাল ফোর্সে। আপনি ঔষধ যদি সেই ভাইটাল ফোর্সের লেভেলে শক্তিকৃত না করে সেই ভাইটাল ফোর্সকে স্পর্শ করার পর্যায়ে না তুলেন, তাহলে কি হবে? সে কি করবে? সমস্যা ওই ভাইটাল ফোর্সের রোগ উৎপাদনের ক্ষেত্র, সেখানে সে স্পর্শ করতে না পারার কারণে কি হবে? সে অন্য জায়গায় গিয়ে নতুন একটা ক্যাচাল তৈরি করবে, নতুন একটা তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী নতুন একটা সমস্যার সে সৃষ্টি করবে। আগের সমস্যাটাও থেকে যাবে, এই নতুন আরেকটা নতুন করে সমস্যা হবে। সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ ঔষধকেও সেই রোগের স্রোত অভিমুখেই প্রেরণ করতে হবে এবং কাজ করতে হবে, তা না হলে প্রকৃত আরোগ্য সম্ভব হবে না। বিশ্বে তরুণ ও পুরাতন উপবিশ্বসমূহ বা মায়াজম বিদ্যমান। পুরাতন উপবিশ তিনটি, যথা কচ্ছু বা সোরা, উপদংশ বা সিফিলিস ও প্রমেহ বা সাইকোসিস। আরোগ্যের দিকে ইহাদের আগ্রহ নাই, ইহাদের সম্বন্ধে পরে আলোচনা করা হইবে। তরুণ ও পুরাতন উপবিশ ব্যতীত অন্য যাহা কিছু আমাদের বিবেচ্য, সেগুলো ব্যাধির পরিণাম মাত্র। অর্থাৎ মায়াজম, তরুণ এবং একিউট এবং ক্রনিক মায়াজম ব্যতীত যে সকল বিষয় নিয়ে আমরা বর্তমান চিকিৎসা প্রণালীতে চিন্তা ভাবনা করি, সেগুলি আসলে মূলত রোগের পরিণাম নিয়ে চিন্তা করা,
ঘটনা আগেই ঘটে রয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে একটি পরিণতি হয়েছে, সেই পরিণতি নিয়েই আমাদের নাড়াচাড়া হচ্ছে, কিন্তু মূল বিষয়ে আমরা স্পর্শ করছি না, মূল বিষয়ে হাত দিচ্ছি না। যেখানে হাত দিলে, যেখানে স্পর্শ করলে সমস্যার সমাধান হবে, সেই বিষয়টিকে আমরা অপেক্ষা করছি। এটা হতে পারে নিজেদের অদক্ষতার কারণেও, বা অন্য কোনো কারণে এর সাথে স্বার্থগত কোনো কারণ বিজড়িত থাকার সম্ভাবনাও থাকে অনেক সময়। উপবিষগুলি স্পর্শাক্রমিক, তাহারা গভীরতম অন্তঃস্থল হইতে বহির্দেশে প্রবাহিত হয় এবং দেহা অবলম্বনে অবস্থিত থাকিয়াও তাহারা মানুষের গোচর সাধ্য নহে, কারণ মানুষের অভ্যন্তরঙ্গ পার্থিব প্রকৃতিকে প্রভাবান্বিত করিবার পক্ষে যথোপযুক্ত সূক্ষ্ম অবস্থা প্রাপ্ত না হইলে তাহারা মানুষের ভিতর থাকিতে পারিত না। মানুষের চক্ষু, অঙ্গুলি অথবা অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা আভ্যন্তরীণ প্রকৃতির সাদৃশ্য অবস্থা আবিষ্কার করা যায় না, এবং অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও কোনো রোগের কারণ দৃষ্টিগোচর হয় না। কেবল পরিণাম হইতেই ব্যাধি সংবিদ্ধ, এবং তাহা অভ্যন্তর হইতে বহির্দেশে, কেন্দ্র হইতে পরিধিতে, শাসনস্থান হইতে সুদূর বহির্ভাগে অবস্থিত। সুতরাং আরোগ্য সাধন অবশ্যই অভ্যন্তর হইতে বহির্ভাগে প্রসারিত হইতে হইবে। আমাদের প্রাদেশিক শাসন ব্যাপারে ইহারই সাদৃশ্য দেখিতে পাই। ওয়াশিংটনে প্রতিষ্ঠিত শাসন সংস্থানে যদি একটা গুরুতর বিপ্লব ঘটে, তোমরা দেখিবে যে তাহা বিদ্যুৎ বেগে জাতির পরিধিতে সঞ্চারিত হইতেছে। শাসনের দোষ থাকিলে দূষিত ব্যাধির ন্যায় উহা সমগ্র দেশটিকে বিকম্পিত ও বিশৃঙ্খলা করিয়া ফেলে, কিন্তু সুশাসন থাকিলে আমরা সর্বত্রই উন্নতি দেখিতে পাই এবং তাহাতে সকলেরই কল্যাণ সাধিত হয়। লন্ডন, প্যারিস অথবা নিউ ইয়র্ক বাণিজ্যের এই কেন্দ্রগুলোর কোথাও একটা সংঘাত কিংবা সংকট উপস্থিত হইলে এই কেন্দ্রগুলির উপর নির্ভরশীল সমুদয় পরিধি রোগ সম্পাদের ন্যায় চঞ্চল হইয়া ওঠে। অর্থাৎ এর সঙ্গে যে শহরগুলো, নগরগুলো সম্পৃক্ত, সেই নগরগুলো, শহরগুলোতেও এর প্রভাব প্রসারিত হয় এবং বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয় আন্তঃসংযোগ থাকার কারণে। প্রত্যেক রাজনৈতিক দপ্তরকে ওয়াশিংটনের অধীনে থাকিতে হয় এবং এই ব্যবস্থা সর্বত্রভাবে সংরক্ষিত থাকা আবশ্যক। শেরফি ও প্রহরী, বিচারক ও বিচারালয়, ক্ষুদ্র ক্ষুদ্র শাসন সংস্থা বা গভর্নমেন্ট, এবং সকলকেই শাসনতন্ত্রের নিয়ম মান্য করিতে হয়। আজ যদি অন্য কোনো জাতি আসিয়া ওয়াশিংটনের শাসন সংস্থা উৎসাহিত করে, তখন আর এই সকল নিয়মের কোনো মূল্য থাকিবে না। পেনসিলভেনিয়া প্রদেশের নীতি ও নিয়মগুলির স্থায়িত্ব ও শৃঙ্খলা ওয়াশিংটনস্থ শাসন সংস্থার উপর নির্ভরশীল, এবং ওয়াশিংটন হইতে হারিসবার্গ হইতে ফিলাডেলফিয়া পর্যন্ত শাসনের এই ধারা চলিয়াছে। সে শৃঙ্খলের একটি পর্ব বিচ্ছিন্ন নহে। শৃঙ্খলা ও প্রণালী বলতে কি বোঝা উচিত তাহা এতক্ষণ আমরা আলোচনা করিলাম। শাসনের ধারা আছে দেখিলাম। অন্তঃস্থল আবিষ্ট করিবার জন্য বহির্দেশ হইতে কিছুই অভ্যন্তরে প্রবিষ্ট হইতে পারে না। ফিলাডেলফিয়া নগরের শাসনযন্ত্রে কোনরূপ শান্তিভঙ্গ হইলে সমগ্র দেশের কিংবা শাসন সংস্থানের শান্তিভঙ্গ হয় না। কোনো অঙ্গুলি দগ্ধ হইলে মানুষের শাসন সংস্থা তাহাতে বড় বেশি চঞ্চল হয় না। শাসন সংস্থাই তার সংস্কার সাধন করে, উহা কোনো ব্যাধি নহে। সুতরাং সমগ্র দেহকে বিচলিত করে না, কেবল রোগাক্রমণের দ্বারাই সমগ্র শরীর বিধান, শাসন ব্যবস্থা বিচঞ্চল হইয়া পড়ে। এজন্যই মানুষের একটি হস্ত কাটিয়ে দিলে তাহার প্রকৃতিগত বৈলক্ষণ্য ঘটে না, কিন্তু রোমান্তির বা হামেন্যায় অপ্রবল একটা রোগ তাহার কেন্দ্রস্থল হইতে উদ্গত হইয়া সমগ্র শরীর বিধানকে বিপর্যস্ত করিতে পারে। পুরাতন চিকিৎসক সম্প্রদায় অভিজ্ঞতার কথা বলেন বটে, কিন্তু তাহারা চক্ষু ও অঙ্গুলির উপর সম্পূর্ণই নির্ভরশীল। পরন্তু বস্তুগুলির আকৃতি অদ্ভুত প্রতারণা করিয়া থাকে। অনেক সময় বাস্তবে আমরা যা দেখি তা কিন্তু সবসময় সত্য হয় না বা প্রকৃত ঘটনা হয় না। এটি আমাদের প্রাত্যহিক জীবনের একটা অভিজ্ঞতাই বলা চলে। এটা আমরা সবাই অভিজ্ঞতাটা অর্জন করে থাকি। অনেক কিছুই আমরা বাস্তবে দেখি, সঠিক মনে করি বা সত্য বলে প্রতিপাদিত হয়, কিন্তু আদৌ সেটা সত্য নয়, আদৌ সেটা সঠিক নয়। এই জন্য শরীরের একটা নির্দিষ্ট জায়গায় একটা কিছু দেখে শুধু সেই নির্দিষ্ট জায়গাতেই তার সম্পৃক্ততা রয়েছে, শরীরের অন্য কোনো জায়গায় অন্য কোনো অর্গানের সাথে তার সম্পৃক্ততা নেই, এই বিষয়টি কতটুকু যৌক্তিক? আদৌ কি তার যৌক্তিকতা আছে? পরন্তু কোনো তরুণ ব্যাধি পরীক্ষা করিয়া তোমরা তাহার আকৃতি জানিতে পারো, কিন্তু কোনো ইন্দ্রিয়ের সাহায্যে তাহার সত্তা আবিষ্কার করিতে পারিবে না। আমরা এখন দেখিলাম যে যাবতীয় বিষয়ই কেন্দ্র হইতে শাসিত হয়। যাহা কিছু নিয়মাধীন, যাহা কিছু নীতিসিদ্ধ,
তৎসমুদয় কেন্দ্র হইতে সমুদ্ভূত, শৃঙ্খলা অনুসারে প্রবাহিত এবং অভিজ্ঞতার দ্বারা অনুমোদিত। কার্যক্ষেত্রে দেখা যায়, হোমিওপ্যাথির বিধান অবলম্বন করিয়া আমরা যাহা কিছু শিক্ষা করি, তৎসংশ্লিষ্ট নিয়মে ও মতে দীক্ষিত হইয়া যাহা কিছু পর্যবেক্ষণ করি, তাহার পরবর্তী সমুদয় অভিজ্ঞতায় নীতিগুলোকে অনুমোদন করে। যথা ব্রায়োনিয়া গঠিত প্রত্যেক অভিজ্ঞতা আমাদের মনে ব্রায়োনিয়ার স্বরূপ উজ্জ্বলতর রূপে পরিস্ফুট করে। অভিজ্ঞতা মানুষকে দৃঢ় সংকল্প করে। প্রত্যেক মানসিক চিন্তায় তাহার মত পরিবর্তিত হয় না, পরন্তু তাহার কর্তব্য জ্ঞান সুপ্রতিষ্ঠিত হয়। যদি প্রত্যেক বস্তুই তোমাকে বিচলিত করে, তবে বুঝিতে হইবে যে তোমার ভ্রমান্ধতা কিংবা বাতুল অবস্থা উপজাত হইয়াছে। হয়তো উভয় অবস্থারই কিছু কিছু হইয়া থাকিবে। অভিজ্ঞতার দ্বারা পরিচালিত হইলে জ্ঞান লাভ করা যায় না। মন সর্বদাই পরিবর্তনশীল হয়। কোনো বিষয়ে স্থির নিষ্ঠ হওয়া যায় না। কোনো বৈধাবৈধ জ্ঞান থাকে না। বৈধতা বিজ্ঞানের অপরিহার্য অঙ্গ। হোমিওপ্যাথিক চিকিৎসক কেবল বিধানকেই বৈধরূপে গ্রহণ করিবেন, পরন্তু মানুষকে নহে। কারণ কোনো মানুষই বৈধ নহে, কারণ তাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময়ে তাদের সব কিছু পরিবর্তিত হচ্ছে, নির্দিষ্ট রেঞ্জে থাকছে না। তার চিন্তা প্রতি মুহূর্তে আলোড়িত হচ্ছে, আন্দোলিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তার প্রত্যেকটি ক্রিয়াক্ষেত্রের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন। মহাবিশ্বের প্রতিটি বিষয় পরিবর্তিত হচ্ছে। শুধু নীতিগুলোই কনস্ট্যান্ট অবস্থায় আছে। যদি আমরা নীতিগুলোর অনুসারে সুশৃঙ্খলভাবে নিজেদেরকে পরিচালিত করি, তাহলে আমরা কখনোই নীতিভ্রষ্ট হব না এবং আমরা আমাদের যে মূল মার্গ, সেই মার্গে পৌঁছাতে সক্ষম হব। যদি আমরা নীতি সমর্থনকে বাদ দিয়ে, নীতিকে মান্য করা বাদ দিয়ে অভিজ্ঞতার পিছনে দৌড়াই, তাহলে অভিজ্ঞতা এবং মানুষ, প্রকৃতির সব কিছুই নিয়ত পরিবর্তনশীল। আমরা তখন পরিবর্তন চক্রের আবর্তে ঘুরতে থাকব। তখন সব কিছুতেই আমরা খেয়ে হারিয়ে ফেলব। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে সম্ভব হব না। তাই চূড়ান্ত গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে এবং চূড়ান্ত গন্তব্যকে জানার ক্ষেত্রে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে আমাদেরকে নীতির উপর প্রতিষ্ঠিত হতেই হবে। এছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। হোমিওপ্যাথি শাস্ত্রের নীতি বৈধ এবং যে সকল বস্তু সেই নীতির অনুরূপ নহে, তাহা অনুমোদন করা কর্তব্য নহে। এই সমুদয় কারণে ভেষজকেও শক্তি সমন্বিত বা পটেন্টাইজ করিবার প্রয়োজন হইয়া থাকে। যাবতীয় কারণ তাহাদের প্রকৃতিগত সূক্ষ্মত্ব ও লঘুত্ব হেতু কেন্দ্র হইতে পরিধিতে মানুষের অন্তঃস্থলে এবং অন্তঃস্থল হইতে বহির্দেশে সক্রিয় হইতে পারে। স্থূল পদার্থ চর্মের ভিতর দিয়া প্রবেশ করিতে পারে না। মানুষের চর্ম তাহার আবরণ, উহাই তাহাকে স্থূল পদার্থের সংক্রমণ হইতে রক্ষা করে। কিন্তু কেবল অব্যাহত স্বাস্থ্য তাহাকে নিরাকার সূক্ষ্ম পদার্থের সংক্রমণ হইতে রক্ষা করিতে সমর্থ। পরন্তু একটা অতর্কিত মুহূর্তে সে পীড়িত হইয়া পড়ে। ইহাই আময়িক বা রূপগত কারণের প্রকৃতি ও গুণ। মানুষের কেন্দ্র হইতে তাহার বহির্দেশে ইহা কেবল প্রবাহিত হইতে পারে এবং এই প্রণালীতেই তাহার শাসন সংস্থাকে উদ্বেলিত করে। শাসন সংস্থার বিকলতা সংগঠিত হইলে শাসন শৃঙ্খলাও ব্যাহত হয়। রোগাধিকারে তদতিরিক্ত আর কিছুই নাই এবং তদবস্থায় কেবল সেই বিকলতা অনুসরণপূর্বক মানুষের দেহবাসের দেহের কোষগুলির বিকলতা লক্ষ্য করিতে হইবে। এই সমুদয় ক্ষেত্রের পরিবর্তনগুলি সেই বিশৃঙ্খলা জ্ঞাপক। ইহার পরিণাম অপকর্ষতা ও ধ্বংসপ্রাপ্তি। পুষ কোষগুলি ও অন্যান্য অপকর্ষতা এই সমুদয় বিশৃঙ্খলার পরিণাম। মানে শরীরের মধ্যে যে ধরনের ডিফর্ম ঘটে, বিকৃতি ঘটে, এগুলি হচ্ছে মূল রোগের পরিণাম। যতক্ষণ শৃঙ্খলা ও সাম্য অবস্থা অক্ষুণ্ণ থাকে, ততক্ষণ দেহের তন্তুগুলি অর্থাৎ অর্গানগুলি স্বাস্থ্যসম্পন্ন হয়। দৈহিক উপাদানগুলির রূপান্তর স্বাস্থ্যের অনুগামী। তন্তু পরিবর্তন সমূহ স্বাভাবিক। শরীর ক্রিয়া তখন অব্যাহত থাকে। রোগের আদিক্ষেত্রে প্রত্যাবর্তন করিলে তবেই রোগের প্রকৃতি ও তাহার পরিণামস্বরূপ তন্তুর পরিবর্তন সমূহ বুঝিতে পারা যায়। প্রাচীন পন্থীগণের কারণতত্ত্বের নৈদানিক গবেষণা একটি হাস্য উদ্দীপক কৌতুক অভিনয় মাত্র। কারণ তাহারা কিছু না ধরিয়াই গবেষণা আরম্ভ করেন। তাহারা ধরিয়াইলন যে তন্তুর পরিবর্তনই ব্যাধি। অর্থাৎ এই বিষয়টি এখানে হাস্য কৌতুক অভিনয় বলার কারণ হচ্ছে, কারণ তারা একটা শরীরের ডিফর্মকেই সব কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করে সেটা নিয়েই তাদের সব কিছু শুরু হয়ে যায়। কিন্তু এই ডিফর্মটা কেন হলো?
এটা তো হওয়ার কথা ছিল না। একজন সুস্থ মানুষের শরীরে কি এই ডিফর্ম হয়? হয় না। সে কেন অসুস্থ হলো? কেন তার মধ্যে এই অর্গানিক পরিবর্তন আসলো? তার পূর্ববর্তী অবস্থা কি? এই পুরো বিষয়গুলো তাদের চিন্তার ভিতরে থাকে না। তারা আংশিক একটা পার্শাল একটা বিষয় নিয়ে তাদের সব কিছু পরিচালিত করতে থাকেন এবং ওই অনুযায়ী মানুষকে, মানব জাতিকে ডিরেকশন দিতে থাকেন, যার ফলশ্রুতিতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কি কঠিন কঠিন রোগে মানুষ রোগাচ্ছন্ন হচ্ছে প্রতিনিয়তই। কিন্তু আমাদের আড়ম্বরের কিন্তু অভাব নেই, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আড়ম্বরের অভাব নেই। নতুন নতুন স্থূলমাত্রার মেডিসিন তৈরি হচ্ছে, নতুন নতুন তত্ত্ব দেওয়া হচ্ছে, নতুন নতুন রোগের নাম প্রকাশিত হচ্ছে, কিন্তু মানুষ কি আদৌ সামগ্রিকভাবে সুস্থতার মধ্যে আছে? এই বিষয়টি কিন্তু চিন্তা করে দেখার বিষয়। এই এত আড়ম্বরের যুগেও মানুষ কেন দিনকে দিন অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে? এই বিষয়টি কিন্তু আমাদের সুস্থ মস্তিষ্কে চিন্তা করতেই হবে, তা না হলে আমরা অস্তিত্বের সংকটে পতিত হব। হোমিওপ্যাথিক মতে আময়িক অবস্থা বা রোগগত অবস্থা তাহা যে স্থানেই সংঘটিত হোক না কেন, তাহাকে রোগের পরিণতি বলিয়াই বিবেচনা করিতে হইবে। আরোগ্য সাধ্য যাবতীয় ব্যাধি আপন লক্ষণ ও চিহ্নাদির দ্বারাই চিকিৎসকের বোধগম্য হয়। যখন উহা লক্ষণ ও চিহ্নাদির দ্বারা প্রকাশ না পায় এবং উহার অগ্রগতি কেবলমাত্র অভ্যন্তর ক্ষেত্রে নিবদ্ধ থাকে, তখন আমরা বুঝিতে পারি যে ব্যক্তির অবস্থা অত্যন্ত জটিল। বাহ্যিক চিহ্ন ও লক্ষণাদি যে সমুদয় ক্ষেত্রে প্রকটিত হয় না, সেখানে শারীরিক অবস্থা প্রায়ই চিকিৎসার অসাধ্য হয়ে পড়ে, ইনকিউরেবল হয়ে পড়ে। অর্গানন অফ মেডিসিনের ৪র্থ নম্বর অ্যাফোরিজম বা ৪র্থ নম্বর সূত্রে হেনিম্যান বলেছেন, দ্য ফিজিশিয়ান ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ if he knows the things that derail health and cause disease and how to remove them from person in health. অর্থাৎ চিকিৎসক যদি স্বাস্থ্যের বিকৃতি সাধক ও রোগ উৎপাদক বিষয়গুলি অবহিত এবং সেগুলি সুস্থ ব্যক্তির নিকট হইতে দূরীভূত করিবার প্রণালী অবগত থাকেন, তবে তাকেই স্বাস্থ্যরক্ষক বলিতে পারা যায়। রোগের কারণগুলিকে বাহ্যিক বলিয়া যদি চিকিৎসকের ধারণা থাকে, দৈহিক উপাদানের পরিবর্তন সমূহ যদি স্বাস্থ্য বৈলক্ষণের মৌলিক কারণ বলিয়া তিনি বিশ্বাস করেন, তাহা হইলে তিনি সেগুলিকে দূরীভূত করিবার জন্য ব্রতী হইবেন। উদাহরণস্বরূপ অশ্বের বলি কিংবা অর্বুদ বা টিউমার অস্ত্রোপচার করিয়া দূরীভূত করিবেন। অর্থাৎ একজন চিকিৎসকের যদি স্থানিক কোনো পরিবর্তন বা ডিফর্মকে যদি তিনি রোগের মূল কেন্দ্রবিন্দু রূপে পরিগণিত করে থাকেন, মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরে নেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রটাকে নিয়ে তার সব কিছু হবে। তিনি চিন্তা করবেন যে এখানে টিউমার হয়েছে, টিউমারটিকে কেটে বাদ দিলেই তিনি সুস্থ হয়ে যাবেন, আর এটা তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মূল ক্ষেত্রে কি হবে? রোগী কি আদৌ সুস্থ হবে? কারণ এই টিউমার হওয়ার জন্য তার শরীরের মধ্যে আগে থেকে একটি ক্ষেত্র তৈরি হয়ে আসিল, শরীরের মধ্যে এই জায়গাটাও দুর্বল পেয়েছে, তাই এখানে টিউমার হয়েছে। এখানে না পেয়ে যদি অন্য জায়গায়, শরীরের অন্য কোনো জায়গায় দুর্বল হতো, তাহলে সেখানে হতো, কিন্তু মূল সমস্যা তার ভাইটালিটিতে হয়ে গেছে। তাই সেই জায়গাটুক, সেই ক্ষেত্রটুক রোগের মূল কেন্দ্রবিন্দু নয়। উপরন্তু এইগুলিকে কারণ বলিয়া নির্দেশ করিয়াছেন, সেগুলি দৃষ্টিগোচর পদার্থ নহে, কেবল লক্ষণ ও চিহ্নাদির দ্বারাই তাহা জানিতে পারা যায়। রোগীর বাহ্যিক প্রকটিত যে সমুদয় বিষয় তাহার পীড়াদায়ক, সেই বিষয়গুলিকে দূরীভূত করা অবশ্য চিকিৎসকের ন্যায়সঙ্গত কার্য বটে, কিন্তু ইহারা প্রকৃত রোগ নহে। ইহারা রোগীকে কতটা বিচলিত ও পীড়িত করে এবং পুরাতন উপবিষের বা মায়াজমের অগ্রগতি ও ধ্বংসলীলায় সাহায্য করে। ইহারা বাহ্যিক উপসর্গ মাত্র, পরন্তু রোগ নহে। মানুষ কিন্তু এইরূপে তরুণ উপবিষের দ্বারা সংক্রামিত হইবার প্রবণতা প্রাপ্ত হয়। বিশেষ বাহ্যিক কারণসমূহের দ্বারাই রোগের স্থায়িত্বকাল বৃদ্ধিপ্রাপ্ত হয়। অভ্যন্তর হইতে বিশৃঙ্খলার সূচনা, কিন্তু সেই বিশৃঙ্খলার পরিপোষক উদ্বেগগুলির অধিকাংশই বাহ্যিক হয়। বিশৃঙ্খলার কারণ আভ্যন্তরিক এবং অভ্যন্তর হইতে শাসন শৃঙ্খলাকে অভিভূত করাই তাহার প্রকৃতি। প্রক্ষান্তরে স্থূল পদার্থগুলি যদি দূষিত খাদ্য, আর্দ্র বাসগৃহ ইত্যাদি বিশেষভাবে দেহকে বিকল করিয়া থাকে, এ বিষয়ে অধিক আলোচনা নিষ্প্রয়োজন। কারণ
রোগীর নিকট হইতে বাহ্যিক বিঘ্নসমূহ দূরীকরণের জন্য সাধারণ চিকিৎসক মাত্রই স্বাস্থ্যনীতির বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে। পঞ্চম অনুচ্ছেদে হেনিম্যান বলেছেন, ইউজফুল টু দ্য ফিজিশিয়ান ইন অ্যাসিস্টিং টু কিউর আর দ্য পার্টিকুলার অব দ্য মোস্ট প্রবাবল এক্সিটিং কজ অব দ্য অ্যাকিউট ডিজিজ এটসেট্রা। অর্থাৎ তরুণ রোগ প্রবৃত্তির অতি সম্ভাব্য উত্তেজক কারণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রোগ নিরাময় কার্যে চিকিৎসককে সাহায্য করিতে আবশ্যক। অদৃশ্য অভৌতিক কারণের অন্তঃপ্রবেশ প্রক্রিয়া ব্যাধির উদ্দীপক কারণ, ইহা অভ্যন্তরে সংস্থিত থাকিয়া কেন্দ্র হইতে বহির্দেশে সঞ্চারিত হয় এবং অতিশয় বিশৃঙ্খলা উৎপাদন করে। এই উপবিষগুলো অর্থাৎ মায়াজমগুলো মনুষ্যদেহের বহির্বাক্যে আবিষ্ট করিবার পূর্বে একটা নির্দিষ্ট সময় আক্রমণ কৌশল অভ্যাস করিতে থাকে। এই সময়টিতে রোগের অনুবন্ধ বা শরীরের মধ্যে যখন মানুষের ক্রনিক রোগগুলোর উৎপাদন ঘটে, মানুষের মধ্যে মায়াজমের বিকাশ ঘটে, তখন কিন্তু সাথে সাথে মানুষের অর্গানিক পরিবর্তন হয় না। এই অর্গানিক পরিবর্তনের যে মাঝখানের রোগ আক্রমণ এবং অর্গানিক বিভিন্ন ধরনের ডিফর্ম ঘটার যে মাঝখানের সময়টুক, অর্থাৎ কোনো কিছু পরিবর্তন শরীরের মধ্যে ভারসাম্য এই শুরু হওয়ার পূর্ববর্তী মুহূর্তটাকে বলা হয় প্রোড্রোমাল স্টেজ বা আক্রমণ অবস্থা। কচ্ছু বা সোরা, উপদংশ বা সিফিলিস, প্রমেহ বা সাইকোসিস এবং মানুষের পরিজ্ঞাত প্রত্যেক তরুণ সংক্রামক রোগেই ইহার প্রকৃত আক্রমণ পদ্ধতি একই রকম থাকে। যখন নরদেহের অভ্যন্তরে উপবিষ সঞ্চারিত হয় তখন তাহার কোনো বাহ্যিক নিদর্শন প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু উহা যখন স্নায়ু এবং তন্তুগুলির মধ্যে দিয়া সঞ্চারিত হইয়া বহির্দেশকে আবিষ্ট করে তখন উহা আত্মপ্রকাশ করে। যেমন প্রত্যেক ব্যাসষ্টি নরদেহের উপর বিশিষ্টভাবে আপন প্রভাব বিস্তার করে, তদ্রূপ প্রত্যেক উপবিষ মায়াজম নরদেহের উপর আপন বৈশিষ্ট্য সঞ্চারিত করিয়া থাকে। হেনিম্যান বলেন, অব্যর্থ নীতি অনুসারে আরোগ্য সাধনার্থে হোমিওপ্যাথিক চিকিৎসককে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই চিনিয়া লইতে হইবে। ব্যাধির কারণগুলি তাহাকে নখদর্পণে রাখিতে হইবে। রোগের অভিব্যক্তি এবং ভেষজের অভিব্যক্তি সম্যক রূপে পরিজ্ঞাত হইতে হইবে। এই বিষয়ে কোনো কল্পিতার্থ কিংবা অভিমত সামান্য অভিজ্ঞতার স্থান নাই। তরুণ রোগের চিকিৎসা কার্যে ভিষককে উহার প্রতিটি রোগ হিসেবে বিচার করিয়া দেখিতে হইবে এবং পুরাতন রোগাধিকারেও অর্থাৎ ক্রনিক ডিজিজেও তাহা করিতে হইবে। চিকিৎসক সম্বন্ধে সাধারণের এই ধারণা থাকে যে তিনি বহুক্ষেত্রে লক্ষণাদি পর্যবেক্ষণ করিয়া রোগ সম্বন্ধে অভিজ্ঞ এবং সেজন্য রোগের চিত্রটি তাহার মনে স্থাপন করিতে সক্ষম। মানবজাতির যাবতীয় রোগের পরিচয় সম্যকরূপে অবগত হওয়ার পর তিনি ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়নে অধিষ্ঠিত হইবেন। ঔষধগুলির মধ্যে উপবিষসমূহের অর্থাৎ মায়াজমসমূহের অনুরূপ লক্ষণসমূহ বিদ্যমান। মানবজাতির মধ্যে এমন কোনো উপবিষ নাই যাহার অনুকৃতি ভেষজ রাজির মধ্যে অপ্রাপ্য। অর্থাৎ মায়াজম, মানুষের মধ্যে মায়াজমের বিকাশ হলে, রোগের উৎপত্তি হলে যে সিমটমগুলো মানুষ শো করে, ফ্লাশ হয় মানুষের দেহমনের থেকে, সেই লক্ষণগুলো কিন্তু আমরা ভেষজ প্রুভিং করার সময় ম্যাটেরিয়া মেডিকাতে লিপিবদ্ধ করে কিন্তু সেই লক্ষণগুলো আমরা পাই। অর্থাৎ এমন কোনো লক্ষণ নেই যেটা আমরা আমাদের ভেষজ রাজিতে, আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে, আমাদের ঔষধ সম্ভারে না পাই। অর্থাৎ সবগুলো লক্ষণই কিন্তু আমরা কোনো না কোনো ঔষধের সাথে সাদৃশ্যতা থাকে এবং আমরা সেই লক্ষণগুলোর সঙ্গে পরিচিতি লাভ করি এবং ঔষধগুলো সম্পর্কে ধারণা লাভ করে থাকি। জীবন্ত ভেষজরাজির মধ্যে রোগের প্রতিচ্ছবি বিদ্যমান। উদ্ভিজ এবং খনিজ ভেষজরাজিতেও তদ্রূপ রহিয়াছে। এইরূপ ক্ষেত্রতই লব্ধ বিষয়গুলির সম্যক পরিচয় অর্জন করিতে পারিলে সমগ্র মানবজাতির চিকিৎসা করিতে পারা যায়। আর আমরা যদি এই মায়াজমের লক্ষণের সাথে ঔষধের যে লক্ষণের যে সাদৃশ্যতা রয়েছে, এই সাদৃশ্যতার ভিত্তিতে যদি আমরা অধ্যয়ন করি, ম্যাটেরিয়া মেডিকাকে অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমরা মানবজাতিকে সুস্বাস্থ্য এবং আরোগ্য দান করতে সক্ষম। চিকিৎসককে প্রতিনিয়ত অভ্যাস দ্বারা মানবজাতির রোগগুলির অনুরূপ চিত্রসমূহ আপন মানসপটে অর্থাৎ মনের ভিতরে অঙ্কিত করিয়া রাখিতে হইবে। রোগচিত্রের সহিত ঔষধের লক্ষণ চিত্র অঙ্কন করিয়া লইতে হইবে, তবেই চিকিৎসক হওয়া যায়। আর এই কাজটি করলেই কেবল চিকিৎসক হওয়া যায়। আধুনিক গ্রন্থসমূহ ত্রুটিপূর্ণ, যেগুলিতে অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ উপেক্ষিত হইয়াছে, কেবল নিদানের বিস্তারিত আলোচনায় পূর্ণ। পুরুষানুক্রমতা বা হেরিডিটি
সম্বন্ধে আলোচনায় পূর্ণ, কিন্তু তাহাতে রোগীর স্বকীয় বৈশিষ্ট্য সম্বন্ধে অতি সামান্য বর্ণনা থাকে। অতীতকালে যখন চিকিৎসকগণ অনুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে বিশেষ কিছু জানিতেন না, যখন রোগের কারণ সম্বন্ধে এরূপ পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করিতেন না, ওয়াটসন প্র্যাকটিস নামক ওয়াটসন কর্তৃক চিকিৎসা গ্রন্থে রোগের উৎকৃষ্টতর বিবরণ দেখিতে পাই। রোগ শয্যা পার্শ্বে দণ্ডায়মান হইয়া ওয়াটসন রোগীকে দেখিয়া রোগের মূর্তি বর্ণনা করিতেন। সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসকের পক্ষে উহা একটি চমৎকার প্রাচীন গ্রন্থ। লন্ডনের সেন্ট মেরি আরোগ্যশালায় তৎপ্রদত্ত অভিভাষণগুলিতে চেম্বার্স সাহেব রোগীকে দেখিয়া রোগের মূর্তি নিখুঁতভাবে বর্ণনা করিয়াছেন। ইদানিং প্রাচীনপন্থী চিকিৎসকগণ বলেন, আমি তোমার লক্ষণরাজি সম্বন্ধে কিছুই জানিতে চাই না। এই ব্যবস্থাপত্রগুলি লইয়া নিকটবর্তী কোনো ঔষধালয় হইতে ঔষধ কিনিয়া লও। বর্তমানে চিকিৎসার অবস্থা এইরূপ দাঁড়িয়েছে। জিহ্বায় এক প্রকার দৃষ্টি নিক্ষেপ, নারীর উপর একবার অঙ্গুলি স্পর্শ, অতঃপর নিকটবর্তী ঔষধালয় হইতে ঔষধ ক্রয় করিবার জন্য ব্যবস্থাপত্র প্রদান। এটিই যেন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এ কি রোগীর পরিদর্শন? যখন রোগের প্রত্যক্ষ ক্ষুদ্র বিবরণ জ্ঞাত হইবার জন্য সময় দেওয়া কর্তব্য, অথচ স্নায়ুপ্রবণ সংকুচিতা কিশোরীকেও তাহার লক্ষণাবলী বর্ণনা করিবার সুযোগ প্রদান না করিয়া তাহাকে বিদায় দান করা হয়, তখন এরূপ চিকিৎসক কি রোগীর রক্ষক হইতে উপযুক্ত? এই প্রকার রোগীদের সহিত 1 ঘণ্টা বাক্যালাপের পর এবং তাহাদের লক্ষণগুলি লিখিয়া লইবার পর তাহারাই আমাকে বলিয়াছেন, অন্য চিকিৎসক বলিয়াছেন যে আমার হিস্টিরিয়া হইয়াছে, অন্য কোনো রোগ হয় নাই, আমি কেবল স্নায়ুপ্রবণ। আধুনিক নিদানশাস্ত্র মানুষকে এইরূপে চিন্তা করিতে ও কথা বলিতে শিক্ষা দেয়। ইন্দ্রিয় নিচয়ের অর্থাৎ ইন্দ্রিয়সমূহের গোচর বহির্ভূত, যেগুলো দেখা যায় না, অদৃশ্য বহির্ভূত সমুদয় বস্তুরই অস্তিত্ব অস্বীকার করা হয়, এবং এইভাবে ভ্রমাত্মক বিজ্ঞানটি আমাদের মধ্যে ধীরে ধীরে সম্প্রসারিত হইয়া একটা আদর্শ মূর্খতায় পর্যবেসিত হইয়াছে। অর্থাৎ বিজ্ঞান হওয়ার কথা ছিল ভারসাম্যপূর্ণ, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ব্যালেন্সই থাকা প্রয়োজন। ইমব্যালেন্স কোনো কিছুরই মূল্য নেই, দাম নেই, এবং সেটা দিয়ে উপকার আসে না, বরং প্রক্ষান্তরে অপকারী হয়। মানুষ যেরকম দেহ আত্মার সমন্বয়ে একটি অনন্য সৃষ্টি, এই মানুষের মধ্যে রয়েছে স্পিরিচুয়ালিটি, অদৃশ্য শক্তি, যে অদৃশ্য শক্তি, যে ভাইটালিটি মানুষকে পরিচালিত করছে, এবং রয়েছে মানুষের একটি সুঠাম দেহ, অর্গানিক একটা লেভেল। এই দুটার সমন্বয়েই কিন্তু মানুষ। এখানে কোনোটাকেই তাচ্ছিল্য করা উচিত নয় বা তাচ্ছিল্য করা সম্ভব নয়, কোনোটাকে বাদ দিয়ে আরেকটাকে বিবেচনা করা উচিত নয়। দুটার সমন্বয়ে মানুষ, দুটাকেই বিবেচনা করতে হবে। কিন্তু এলোপ্যাথিতে এই অর্গানিক লেভেলকে রেখে আর সমস্ত বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে, একপেশে করে দেওয়া হয়েছে, ওয়ান সাইডেড বিষয়ে পরিণত করা হয়েছে, যার ফলে এই ওয়ান সাইডেড বিষয়গুলো নিয়ে তারা মানুষকে চিকিৎসা দেন, মানুষ তাদের দ্বারস্থ হয়, মানুষকে তারা চিকিৎসা দেন, যার ফলে মানুষ প্রকৃত আরোগ্য পায় না। কিন্তু প্রকৃত আরোগ্য দানের ক্ষেত্রে মানুষ দেহ এবং আত্মা দুইটারই বিবেচনা করার কথা ছিল, কারণ দুইটার সমন্বয়ে মানুষ। আত্মা ছাড়া, জীবনী শক্তি ছাড়া মানুষের দেহের যেরকম মূল্য নেই, মূল্যহীন হয়ে যায়, তার চাঞ্চল্যতা হারায়, তার প্রাঞ্জলতা হারিয়ে ফেলে, ঠিক তেমনি দেহ ছাড়া আত্মা অনুরূপভাবে মূল্যহীন। সে কোনো রকমের এই বাহ্যিক কার্যগুলো সম্পাদন করতে পারে না, সে ব্যর্থ হয়ে যায়। সেই জন্য মানুষ চিকিৎসা করতে গেলে এবং মানুষের কোনো বিষয় নিয়ে ভাবতে গেলে এই দেহ এবং আত্মার দুইটা বিষয়কেই মাথায় রেখে পথ চলতে হবে, এবং কোনো কিছু মানুষের ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত দিতে হবে। রোগের পরিণামসমূহ উপদিষ্ট কার্য জানিবার প্রয়োজন নাই, কারণ লক্ষণরাজির দ্বারা আমরা রোগের প্রকৃতি অবগত হই এবং অবশিষ্ট কার্যের জন্য ঔষধের উপর নিরাপদে নির্ভর করি। কিন্তু হোমিওপ্যাথরা কিন্তু সেটা করি না। আমরা হোমিওপ্যাথরা লক্ষণ, টোটালিটি অফ সিমটম, সমগ্র লক্ষণগুলো সংগ্রহ করি, সেই লক্ষণগুলোর ভিত্তিতে আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আমরা সঠিকভাবে সেই সিদ্ধান্ত নিতে সক্ষম হই। আমরা এখানে মানুষকে ওয়ান সাইডেড কোনো কিছু হিসেবে বিবেচনা করি না, মানুষের কোনো পার্সেল বিষয়কে নিয়ে আমরা বাগাড়ম্বর করি না। আমরা সমগ্র মানুষটাকে, সমগ্র সত্তাকে বিবেচনা করে আমরা আমাদের পথ চলি এবং রোগীর রোগ আরোগ্য করি, যার ফলে হোমিওপ্যাথিতে চিকিৎসার ফলে যে আরোগ্যতা আসে সেটা হয় স্থায়ী। যদি ঔষধ প্রয়োগে রোগের অগ্রগতি প্রতিরোধ করা না হয়,
উহা হৃৎপিণ্ড কিংবা ফুসফুস অথবা বৃক্ক অর্থাৎ কিডনি যন্ত্রে নিবেশিত হইতে পারে বটে, কিন্তু চিহ্ন ও লক্ষণরাজির দ্বারা প্রকটিত শাসন শৃঙ্খলার বৈলক্ষণের মধ্যেই সে রোগের প্রকৃতি পূর্বাপর সমভাবে অবস্থিত থাকে। অর্থাৎ মানুষের ভাইটালিটি তার বিপরীত ইনিমিক্যাল পাওয়ার দিয়ে অ্যাট্রাক্ট হওয়ার ফলে রোগের সৃষ্টি হয়। সেখানে যদি আমরা যে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, সেটাকে যদি আমরা সঠিকভাবে প্রপারভাবে ওষুধ দিয়ে সেখানেই নির্মূল করে দিই, তাহলে কিন্তু সেটাই পরবর্তীতে আর কোনো ধরনের ঝামেলা দেহে সৃষ্টি করতে পারে না। কিন্তু সেই সমস্যাটি যদি আমরা নির্মূল না করি, সেই সমস্যাটির সমাধান যদি না করি, আস্তে আস্তে কালের পরিক্রমায় সে কী করে, তার ভাইটালিটি থেকে আস্তে 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 লয়াল লেভেলে এসে মানুষের অর্গানের মধ্যে ডিফর্ম সৃষ্টি করে। কিন্তু মূল সমস্যাটি কিন্তু ওইখানেই থাকে। কিন্তু আমরা যদি গোড়াতেই ওই ঔষধ প্রয়োগের মাধ্যমে, শক্তিকৃত ঔষধ প্রয়োগের মাধ্যমে গোড়াতেই যদি সেটি নির্মূল করে দিই, তাহলে কিন্তু সে আর অর্গানিক এবং তার সাথে আনুষঙ্গিক দূরে থাকা অন্যান্য কোনো সমস্যাগুলো সে শরীরের মধ্যে সংগঠন করতে পারে না। আর যদি সেটা না হয়, আস্তে আস্তে সেটা দেখা যাবে যে সেখান থেকে আপার লেভেল থেকে এসে এসে লয়াল লেভেলে এসে তার কিডনিতে অ্যাটাক করতে পারে, তার হার্টে কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে, তার লাংসে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে, বা অর্গানের আদার্স অন্যান্য কোনো জায়গাতেও সে সমস্যা সৃষ্টি করতে পারে। সেই সমস্যাটা হলো সেই মূল কারণের পরিণতি, আলটিমেশন। সমস্যাটা কিন্তু বহুত আগে। এই জন্য সেই গোড়ার সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, অটোমেটিক্যালি এগুলা সব সমাধান হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এখানে চতুর্থ ব্যাখ্যান সমাপ্ত হলো। পরবর্তীতে আমরা পঞ্চম ব্যাখ্যান নিয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে হোমিও বুকস রিডিং রুমের অন্য একটি ক্লাসে আপনাদের সাথে উপস্থিত হব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।